ছোটনাগপুরের এই ছোট্ট শহরটায় পুজোর ছুটি কাটাতে আমরা আগেও অনেকবার এসেছি। আরও বাঙালিরা আসে, কেউ কেউ নিজেদের বাড়িতে থাকে, কেউ কেউ বাড়ি বাংলো হোটেল ভাড়া করে থাকে। দিন দশেকে অন্তত মাস ছয়েক আয়ু বাড়িয়ে নিয়ে আবার যে যার জায়গায় ফিরে যায়। বাবা বলেন, আজকাল আর খাবার দাবার আগের মতো সস্তা নেই ঠিকই, কিন্তু জলবায়ুটা তো ফ্রি। আরে সেটার কোয়ালিটি যে পড়ে গেছে সে কথা তো কেউ বলতে পারবে না। দলে ভারী হয়ে আসি, তাই গাড়ি ঘোড়া সিনেমা থিয়েটার দোকানপাট না থাকলেও 10টা দিন দারুণ ফুর্তিতে কেটে যায়। একটা বছরের ছুটির সঙ্গে আরেকটা বছরের ছুটির তফাৎ কি জিজ্ঞেস করলে মুশকিলে পড়তে হবে। কারণ 4 বেলা খাওয়া এক সেই মুরগি, মাংস, ডিম, অরহর ডাল, বাড়িতে দোয়া গরুর দুধ, বাড়ির গাছের জামরুল, পেয়ারা। দিনের রুটিন এক, রাত 10টায় ঘুম, ভোর 6টায় ওঠা, দুপুরে তাস, মনোপলি, বিকেলে চায়ের পর রাজা পাহাড় অবধি ইভিনিং ওয়াক, অন্তত একদিন কালীঝোড়ার পিকনিক, দিনে ঝলমলে রোদ আর তুলো পেঁজা মেঘ, রাত্রের আকাশে এ মাথা থেকে ও মাথা ছড়ানো ছায়াপথ, কাক, শালিক, কাঠবেড়াল, কুবড়ে, ভোমরা, গিরগিটি, কাচপোল, কুচফল সব এক। কিন্তু এবার নয়, এবার একটা তফাৎ হল। অংশুমান চ্যাটার্জিকে আমার তেমন ভাল না লাগলে কি হল, সে হচ্ছে পশ্চিম বাংলার সবচেয়ে বড়, সবচেয়ে জনপ্রিয় ফিল্ম স্টার। আমার ছোট বোন শর্মী, 12 বছর বয়স, তার একটা পুরো বড় বঙ্গলিপি খাতা ভরিয়ে ফেলেছে ফিল্ম পত্রিকা থেকে কাটা অংশুমান চ্যাটার্জির ছবি দিয়ে। আমার ক্লাসের ছেলেদের মধ্যেও তার ফ্যানের অভাব নেই। এর মধ্যেই তারা অংশুমানের চুলের স্টাইল নকল করছে, ওর মতো ভারী গলায় ভুরু তুলে কথা বলার চেষ্টা করে, শার্টের নিচে গেঞ্জি পরে না, ওপরের 3টে বোতাম খোলা রাখে। সেই অংশুমান চ্যাটার্জি সঙ্গে 3 জন চামচা নিয়ে কুণ্ডুদের বাড়ি ভাড়া করে ছুটি কাটাতে এসেছে এই শহরে। সঙ্গে পোলারাইজড কাচের জানলাওয়ালা এয়ার কন্ডিশনড হলদে মার্সিডিজ গাড়ি। সেবার আন্দামান যাবার সময় দেখেছিলাম আমাদের জাহাজ ঢেউ তুলে চলেছে, আর আশেপাশের ছোট নৌকোগুলো সেই ঢেউয়ে নাকানি চোবানি খাচ্ছে। অংশুমান জাহাজ বাড়ি থেকে রাস্তায় বেরোলে এখানকার পানসে নৌকো বাঙালি চ্যাঞ্জারদের সেই রকম অবস্থা হয়। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ কেউ বাদ চায় না। মোট কথা, এই একরত্তি শহরে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। ছোট মামা ছবি টবি দেখেন না, শখ হল প্যামিস্ট্রির। তিনি বললেন, ছেলেটার যশের রেখাটা একবার দেখে আসতে হচ্ছে, এ সুযোগ কলকাতায় আসবে না। মার অবশ্য ইচ্ছে অংশুমানকে একদিন ডেকে খাওয়ানোর। শর্মীকে বললেন, হ্যাঁ রে, তোরা তো ফিল্মের ম্যাগাজিনে ওর বিষয় এত সব পড়িস টরিস, ও কি খেতে ভালোবাসে জানিস? শর্মী মুখস্থ আউড়ে গেল, কই মাছ, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, কচি পাঠার ঝোল, তন্দুরি চিকেন, মুসুরির ডাল, আমের মোরব্বা, ভাপা দই, তবে সবচেয়ে বেশি ভালোবাসে চাইনিজ। মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। বাবা বললেন, ছেতে বলতে তো আপত্তি নেই, হয়তো বললে আসবেও, তবে সঙ্গের ওই মোসাহেবগুলো। ছেনিদা আমার খুড়তুতো ভাই, সে সাংবাদিক, খবরের কাগজের অফিসে কাজ করে, ছুটি প্রায় পায় বললেই চলে। এবার এসেছে ঝিকুড়িতে সাঁওতালদের একটা পরব হয় এই সময়, সেই নিয়ে একটা ফিচার লিখতে। সে বলল, এই ফাঁকে অংশুমানের সঙ্গে একটা সাক্ষাৎকারের সুযোগ তাকে নিতেই হবে। লোকটা বছরে 366 দিন শুটিং করে, ছুটির মওকা কি করে পেল সেটাই তো একটা স্টোরি। একমাত্র ছোট দাড়ি কোনো তাপ নেই, ও প্রেসিডেন্সিতে পড়া ভয়ঙ্কর সিরিয়াস ছেলে, ফিল্ম সোসাইটির মেম্বার, জার্মান, সুইডিশ, ফরাসি, কিউবান, ব্রাজিলিয়ান ছবি দেখে, বাংলা ছবি নিয়ে একটা কড়া থিসিস লিখবে বলে ফাঁকে ফাঁকে পড়াশোনা করছে। অংশুমানের বিনিত্র রজনী ছবি টেলিভিশনে 3 মিনিট দেখে ডিসগাস্টিং বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হয় এবারের ছুটিটাই মাটি। ফিল্মস্টার এসে এমন সুন্দর চেঞ্জের জায়গাটা নষ্টই করে দিয়েছে। যারা চেঞ্জে আসে তারা ছাড়াও বাঙালি এখানে 2-4 জন আছেন যারা এখানেই থাকেন, তার মধ্যে গোপেনবাবু একজন। একটা ছোট্ট বাড়ি করে আছেন এখানে 22 বছর, চাষের জমিও নাকি আছে কিছু। বয়স বোধহয় বাবার চেয়ে বছর 5-এর বেশি, রসিক মানুষ। উনি এলেই মনটা খুশি খুশি হয়ে যায়। আমরা পৌঁছানোর 2 দিন পরেই ভদ্রলোক সকালে এসে হাজির, খদ্দরের পাঞ্জাবির সঙ্গে মালকোচা মারা ধুতি, হাতে বাঁকানো লাঠি আর পায়ে ব্রাউন কেটস জুতো। বাংলোর বাইরে থেকেই হাঁক দিলেন ভদ্রলোক, চৌধুরী সাহেব আছেন নাকি? আমরা চা খাচ্ছিলাম, বাবা ভদ্রলোককে ডেকে এনে বসালেন আমাদের সঙ্গে। ওরে বাবা, এই যে দেখছি এলাহি কারবার, বললেন ভদ্রলোক। আমি কিন্তু শুধু 1 কাপ চা। গতবারে ভদ্রলোকের চোখে ছানি ছিল, বললেন, মার্চ মাসে কলকাতায় গিয়ে কাটিয়ে এসেছেন, দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার তো এখানে রমরমা ব্যাপার মশাই, বললেন বাবা। কেন? ভদ্রলোকের ভুরু পুচকে গেছে। বাবা বললেন, সে কি মশাই, তারার হাট বসে গেছে এখানে, আর আপনি জানেন না? তার মানে আপনার দৃষ্টি এখনো ফর্সা হয়নি, বললেন ছোট মামা।
এত বড় ফিল্ম স্টার এসে রয়েছে এখানে, শহরে হৈ হৈ পড়ে গেছে, আর আপনি সে খবর রাখেন না? ফিল্ম স্টার? গোপেনবাবুর ভুরু এখনও কুচকোনো। ফিল্ম স্টার নিয়ে এত মাতামাতি করার কি আছে মশাই? ফিল্ম স্টার মানে তো শুটিং স্টার। তারা তো শুটিং করে শুনেছি। শুটিং স্টার জানে না তো সুমোহন? আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন গোপেনবাবু। আজকে আছে, কালকে নেই, ফস করে খসে পড়বে আকাশ থেকে, আর বায়ুমণ্ডলে যেই প্রবেশ করল অমনি পুড়ে ছাই, তখন পাত্তাই পাওয়া যাবে না তার। ছোটদার একটা ছোট্ট চাপা কাশিতে বুঝলাম গোপেনবাবুর কথাটা তার মনে ধরেছে। আসল স্টারের খবরটা তাহলে পৌঁছয়নি আপনাদের কাছে? গরম চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন গোপেনবাবু। আসল স্টার? প্রশ্নটা করলেন বাবা, কিন্তু সকলেরই দৃষ্টি গোপেনবাবুর দিকে। সকলেরই মনে এক প্রশ্ন। গির্জার পিছন দিকে কলুটোলার চাটুজ্যেদের একটা বাগানবালা একতলা বাড়ি আছে, দেখেছেন তো? সেইখানে এসে রয়েছেন ভদ্রলোক। নাম বোধহয় কালিদাস বা কালীপ্রসাদ বা ওই রকম একটা কিছু। পদবি ঘোষাল। স্টার বলছেন কেন? বাবা জিজ্ঞেস করলেন। বলবো না, একেবারে পোলস্টার, স্টেডি, ইন্টারনাল, ১০০-র ওপর বয়স, কিন্তু দেখে বোঝার চো নেই। বলেন কি সেঞ্চুরিয়ান? মামার হাঁয়ের মধ্যে চিবনো টোস্টের অনেকটা এখনও গেলা হয়নি। সেঞ্চুরি প্লাস 26, ১২৬ বছর বয়স ভদ্রলোকের। জন্ম 1856, সিপাহী বিদ্রোহের ঠিক ১ বছর আগে। রবীন্দ্রনাথ জন্মেছিলেন 1861। আমাদের কথা বন্ধ, খাওয়া বন্ধ। গোপেনবাবু আবার চুমুক দিলেন চায়ে। প্রায় ১ মিনিট কথা বন্ধের পর ছোটদা প্রশ্ন করল, বয়সটা আপনি জানলেন কি করে? উনি নিজেই বলেছেন? নিজে কি আর যেচে বলেছেন? অতি অমায়িক ভদ্রলোক, নিজে বলার লোকই নন। কথায় কথায় বেরিয়ে পড়ল। দেখে মনে হবে ৮০-৮২। ওনরই বাড়ির বারান্দায় বসে কথা হচ্ছিল। একবার পর্দার ফাঁক দিয়ে এক মহিলাকে দেখলুম। পাকা চুল, চোখে সোনার চশমা, পরনে লাল পেরে শাড়ি। কথার ছলে শুধলুম, আপনার গিন্নির এখানকার ক্লাইমেট স্যুট করছে তো? ভদ্রলোক হেসে হাত তুলে বাবাকে থামিয়ে দিয়ে বললেন, অ্যালোলোজাইজ করার কোনো প্রয়োজন নেই। একবার যখন বয়সটা বেরিয়ে পড়েছে তখন লোকে আসবে, সেটা তো স্বাভাবিক। বয়সটাই যে আমার বিশেষত্ব, ওটাই একমাত্র ডিস্টিংশন, সেটা কি আর বুঝি না? আর আপনারা এলেন কষ্ট করে, আপনাদের সাথে আলাপ হলো, এ তো আনন্দের কথা। তাহলে একটা কথাই বলে ফেলি, বললেন বাবা, একটা অনুমতি নেওয়ার প্রয়োজন। আমার এই ভাইপোটি, নাম শ্রীকান্ত চৌধুরী, হল সাংবাদিক। এর খুব শখ আপনার সঙ্গে যে কথাবার্তা হয় সেটা ওর কাগজে ছাপায়। অবিশ্বাসী যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি কিসের? ভদ্রলোক অমায়িক হেসে বললেন, শেষ জীবনে যদি খানিকটা খ্যাতি আসে সে তো আমারই ভাগ্য। গণ্ড গ্রামে কেটেছে সারাটা জীবন। তুলসিয়ার নাম শুনেছেন? শোনেননি? মুর্শিদাবাদে রেলের কানেকশন নেই। বেলডাঙ্গা জানেন তো? বেলডাঙ্গায় নেমে ১৭ কিলোমিটার দক্ষিণে তুলসিয়ায় জমিদারি ছিল আমাদের। সেসব তো আর নেই, তবে বাড়িটা আছে। তারই এক কোণায় পড়ে আছি। সেখানকার লোকে বলে জমের অরুচি, বলবে নাই বা কেন? গৃহিণী গত হয়েছেন ৫২ বছর আগে। ভাই বোন ছেলে মেয়ে কেউ নেই। নাতি আছে একটি, ডাক্তারি করে। তারও আসার কথা ছিল, এক রোগীর এখন তখন অবস্থা, তাই শেষ মুহূর্তে আসতে পারল না। একাই আসতে পারতুম, চাকর সঙ্গে ছিল, নাতি বউ দিল না, সে এসেছে সঙ্গে। এই ৩ দিনেই পুরো সংসার পেতে বসেছে। ঘড়ির কাটার মতো চলছে সব। ডট পেনে আওয়াজ নেই, তবে আর চোখে দেখছি ছেনিদা দাঁতে দাঁত চেপে ঝড়ের বেগে লিখে চলেছে। টেপ রেকর্ডারটার ব্যাটারি খতম, সেটা টের পেয়েছে আষাঢ় দিন, রোববারে, তাই কলম ছাড়া গতি নেই। সঙ্গে একটা ধার করা পেনট্যাক্স ক্যামেরা আছে। কোনো একটা সময়ে সেটার সদ্ব্যবহার হবে নিশ্চয়ই। ছবি ছাড়া এ লেখা ছাপা হবে কি করে? কিছু মনে করবেন না, ফাঁক পেয়ে বললেন মামা, আমি আবার একটু পামিস্ট্রি চর্চা টর্চা করি, বিলিতি মতে অবশ্য। তা আপনার হাতখানা যদি একবার দেখতে দেন, শুধু একবারটি চোখ বুলাব। দেখুন না। কালী ঘোষাল ডান হাত বাড়িয়ে দিলেন। মামা হাতটা ধরে তার উপর ঝুঁকে পড়ে মিনিট খানেক দেখে মাথা নেড়ে বললেন, ন্যাচারালি, ন্যাচারালি, আপনার বয়সের সঙ্গে তাল রেখে। আয়ুরেখাকে বাড়তে গেলে সেটা হাত ছেলে কবজিতে এসে নামবে। আসলে শতায়ু বা শতাধিক আয়ুর জন্য মানুষের হাতে কোনো প্রভিশন নেই। থ্যাংক ইউ স্যার। এবার বাবা বললেন, আপনার স্মরণশক্তি কি এখনও মোটামুটি ভালোই আছে, বললেন কালী ঘোষাল। কলকাতায় কি আপনি একেবারেই আসেননি? প্রশ্ন করল ছেনিদা। এসেছি বই কি, পড়াশোনা তো হেয়ার স্কুল আর সংস্কৃত কলেজে, কর্নওয়ালি স্ট্রিটে হস্টেলে থাকতুম। ঘোড়ার ট্র্যাম?
ঢের চড়িছি। 2 পয়সা ভাড়া ছিল লালদিঘি টু ভবানীপুর। রিকশা ছিল না তখন। পালকির একটা বড় স্ট্যান্ড ছিল শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে। পালকি বেহারাদের স্ট্রাইক হয় একটা, সে কথাও মনে আছে। আজকাল যেমন রাস্তাঘাটে কাকচড়ুই, তখন হাড় গিলে চড়ে বেড়াত কলকাতার রাস্তায়। বলতো স্ক্যাভেঞ্জার বার্ড, আবর্জনা খুঁটিয়ে খুঁটিয়ে খেত। প্রায় আমার কাঁধের হাইট, তবে একদম নিরীহ। তখনকার কোনো বিখ্যাত পার্সোনালিটিকে মনে পড়ে? ছেনিদাই চালিয়ে যাচ্ছে প্রশ্ন। বিখ্যাত মানে রবীন্দ্রনাথকে পরে দেখেছি অনেক। আলাপ অবশ্যই ছিল না। আমি আর এমন একটা কে যে আলাপ থাকবে। তবে একবার তরুণ বয়সের রবীন্দ্রনাথকে দূর থেকে দেখেছি কবিতা আবৃত্তি করলেন হিন্দু মেলায়। সে তো বিখ্যাত ঘটনা, বললেন বাবা। বঙ্কিমচন্দ্রকে দেখিনি কখনো। একটানা কলকাতায় থাকলে হয়তো দেখা পেতুম, কিন্তু আমি কলেজের পাঠ শেষ করেই দেশে ফিরে যাই। তবে হ্যাঁ, বিদ্যাসাগর, সে এক ব্যাপার বটে। হেদর পাশ দিয়ে হাঁটছি আমরা 3 বন্ধুতে। বিদ্যাসাগর আসছেন উল্টো দিক থেকে, মাথায় ছাতা, পায়ে চটি, কাঁধে চাদর। আমার চেয়েও মাথায় খাঁটো। ফুটপাথে কে জানি কলা খেয়ে ছোবড়া ফেলেছে। বিদ্যাসাগরের পা পড়তেই পপাত চ। আমরা 3 জন দৌড়ে এগিয়ে গিয়ে ধরাধরি করে তুললুম। হাতের ছাতা ছিটকে পড়েছে রাস্তায়, সেটাও তুলে এনে দিলুম। ভদ্রলোক উঠে কি করলেন জানেন? এ জিনিস ওর পক্ষেই সম্ভব। যে ছোবড়ায় আছাড় খেলেন সেটা বাঁ হাত দিয়ে তুলে নিয়ে কাছে ডাস্টবিন ছিল, তার মধ্যে ফেলে দিলেন। আমরা আরও আধ ঘন্টা ছিলাম। তার মধ্যে চা এলো, আর তার সঙ্গে নির্ঘাত নাতবইয়ের তৈরি ক্ষীরের ছাঁচ। শেষকালে যখন বিদায় নিতে উঠলাম, ততক্ষণে ছেনিদা একটা টাটকা নতুন নোটবুকের প্রায় অর্ধেক ভরিয়ে ফেলেছে। সেই সঙ্গে অবশ্যই ছবিও খুলেছে খান 10। সেই ফিল্ম পার্সেল করে চলে গেল কলকাতায় ছেনিদার খবরের কাগজের আপিসে। সেইখানেই ছবি ডেভেলপিং প্রিন্টিং হয়ে ভালো ছবি বাছাই করে কাগজে বেরোবে। 5 দিনের মধ্যে ছেনিদার লেখা ছবি সমেত কাগজে বেরিয়ে সেই কাগজ আমাদের হাতে চলে এলো। লেখার মাথায় বড় বড় হরফে হেডলাইন, বিদ্যাসাগরের হাত ধরে তুলেছিলাম আমি। ছেনিদা স্কুপ করল ঠিকই, আর তার ফলে আপিসে তার যে কদর বেড়ে যাবে তাতেও সন্দেহ নেই। কিন্তু ওর পরে আমরা থাকতে থাকতেই কলকাতার আরও 7খানা দেশি বিলিতি কাগজের সাংবাদিক এসে কালী ঘোষালের ইন্টারভিউ নিয়ে গেল। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা বলা হয়নি। ফিল্ম স্টার অংশুমান চ্যাটার্জি তার চেলা চামুণ্ডাদের নিয়ে মার্সেডিস গাড়ি করে 10 দিনের ছুটি 5 দিনে খতম করে কলকাতায় ফিরে গেছে। তার নাকি হঠাৎ শুটিং পড়ে যাওয়াতে এই ব্যবস্থা। শর্মী খুব একটা আফসোস করল না, কারণ এই ফাঁকে তার অটোগ্রাফ নেওয়ার কাজটা সে সেরে নিয়েছে। সত্যি বলতে কি, খাতা নিয়ে যখন অংশুমানের সঙ্গে দেখা করে, তখন তোমার নাম কি খুকি জিজ্ঞেস করাতে হিরোর ওপর থেকে অন্তত সিকিভাগ ভক্তি তার এমনিতেই চলে গিয়েছিল। তারপর বিশ্বের অন্যতম প্রাচীনতম মানুষের সাক্ষাৎ পেয়ে তার মন ভরে গেছে। বাবা বললেন, সে থাকতে একটা বুড়ো হাবুড়াকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, এটা বোধহয় স্টার বরদাস্ত করতে পারলেন না। আমরা ফিরে আসার আগের দিন রাত্রে কালী ঘোষাল আর তার নাতবউ আমাদের বাড়িতে খেলেন। অল্পই খান ভদ্রলোক, তবে যেটুকু খান তৃপ্তি করে খান। জীবনে কখনো ধূমপান করিনি, তাছাড়া পরিমিত আহার, 2 বেলা হাঁটা, এই সব কারণেই বোধহয় যমরাজ আমার দিকে এগোতে সাহস পাননি। আপনার ফ্যামিলিতে আর কেউ খুব বেশি দিন বেঁচেছিলেন কি জিজ্ঞেস করলেন বাবা। তা বেঁচেছিলেন বই কি। শতাধিক আয়ুর সৌভাগ্য আমার পিতামহ প্রপিতামহ দুজনেরই হয়েছিল। প্রপিতামহ তন্ত্র সাধনা করতেন। 113 বছর বয়সে হঠাৎ একদিন ঠাকুরদাকে ডেকে বললেন, গঙ্গা যাত্রার আয়োজন করো, আমার সময় এসেছে। অথচ বাইরে থেকে ব্যাধির কোনো লক্ষণ নেই। চামড়া টান, দাঁত পড়েনি একটাও, চুলে যৎসামান্য পাক ধরেছে। যাই হোক, অন্তর্জলির ব্যবস্থা হল। হরনাথ ঘোষাল শিবের নাম করতে করতে কোমর অবধি গঙ্গাজলে শোয়া অবস্থায় চক্ষু মুদলেন। আমি পাশে দাঁড়িয়ে। আমার বয়স তখন 42। সে দৃশ্য ভুলব না কখনো। রিমার্কেবল, দীর্ঘশ্বাস ফেলে পড়লেন মামা। কলকাতায় ফেরার 7 দিন পরে ছোটদা সন্ধ্যায় বাড়ি ফিরল, হাতে একটা বাঁধানো মোটা বই নিয়ে। বই নয়, পত্রিকা, নাম বায়োস্কোপ। বলল, নবরঙ্গ পত্রিকার এডিটার সীতেশ বাগচির কাছে 50 টাকা জমা রেখে বইটা একদিনের জন্য বাড়িতে আনতে পেরেছে। 2 পাতার মাঝখানে একটা বাসের টিকিট গোজা ছিল। সেই পাতায় খুলে বইটা আমার সামনে ফেলে দিল। ডান দিকের পাতায় একটা বেশ বড় ছবি, যাকে বলে ফিল্মের স্টিল, চকচকে আর্ট পেপারে ছাপা, পৌরাণিক ছবির স্টিল। ফিল্মের নাম সবরী। ছবির তলায় লেখা, প্রতিমা মুভিটোনের নির্মীয়মান ছায়াচিত্র সবরীতে শ্রীরামচন্দ্র ও সবরীর ভূমিকায় যথাক্রমে নবাগত কালীকিঙ্কর ঘোষাল ও কিরণ শশী। চেহারাটা মিলিয়ে দেখ স্টুপিড, বলল ছোড়দা। দেখলাম মিলিয়ে। কিরণ শশীর চেয়ে ইঞ্চি 3 লম্বা, অর্থাৎ মাঝারি হাইট, খালি গা বলে বোঝা যায় গায়ের রং ফর্সা, টিকোলো নাক, আর ডান গালে বেশ একটা বড় আঁচিল। বয়স দেখে 25-এর বেশি বলে মনে হয় না। আমার কেমন যেন বুকটা খালি খালি লাগছে।
জিজ্ঞেস করলাম, এটা এটা কবেকার ছবি ছোড়দা? সেপাই মিউটিনির ৬৮ বছর পরে 1924 সাইলেন্ট ছবি। তার হিরো হচ্ছেন কালী কিঙ্কর ঘোষাল। এই প্রথম আর এই শেষ ছবি। ৩ মাস পরে সংখ্যায় ছবির সমালোচনা আছে। বলছে নবাগত নায়ক আগমন না করলে কোনো ক্ষতি ছিল না, চিত্রাভিনেতা হিসাবে এর কোনো ভবিষ্যৎ নাই। মানে তাহলে ওর বয়স? যা মনে হয় তাই ৮০-৮২। ২৪ সালের এ ছবিতে যদি বছর ২৫ বয়স হয়, তাহলে হিসেব করে দেখ ওর সঙ্গে যিনি ছিলেন তিনি আসলে ওর বউ। গোপেনবাবু প্রথমে যা ভেবেছিলেন তাই। লোকটা তাহলে একেবারে বোগাস 420। ভাবছিলাম কাগজে লিখে সব ফাঁস করে দিই, কিন্তু করব না, কারণ লোকটার ব্রেনটা শার্প আছে, সেটার তারিফ করতেই হয়। যখন বয়স ছিল তখন রাম হরকান হরকেছে, কিন্তু শেষ বয়সে দেখিয়ে তো দিল একটি মিথ্যে কথা বলে কি করে স্পটলাইটটা টপ স্টারের ওপর থেকে টেনে এনে নিজের ওপর ফেলতে হয়।